বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে অব্যবস্থাপনা এবং দুর্নীতির রোল মডেল, কোট আনকোট রোল মডেল। রোল মডেল শব্দটি আমাদের এখানে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা অব্যবস্থাপনা এবং রোল মডেল বলছি দুর্নীতির। এবং এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর একটি জবাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিভাবে জবাব দিয়েছে? স্বাস্থ্য মন্ত্রণালয় জবাব দিয়েছে পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন প্রকাশ করে। সেই বিজ্ঞাপনের ভাষাটি হচ্ছে আকুল আবেদন। একই সঙ্গে সাধারণ জনমানুষকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ, এবং একই সঙ্গে তারা অনেকগুলো তথ্য উপস্থাপন করেছে এই আকুল আবেদনে। যে তথ্যগুলো দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন তাদেরকে যে অব্যবস্থাপনা এবং দুর্নীতির রোল মডেল বলছি, তারা যে অব্যবস্থাপনা এবং দুর্নীতির রোল মডেল নয় সেই কথাগুলো তারা প্রমাণ করার চেষ্টা করেছেন। বাংলাদেশের একটি মন্ত্রণালয় যদি সেটা প্রমাণ করতে পারেন সেটা অত্যন্ত আনন্দের সংবাদ। কিন্তু সেই বিজ্ঞাপনের সূত্র ধরেই আমরা আরও কয়েকটি গুরুতর প্রসঙ্গ বা গুরুতর প্রশ্ন বা গুরুতর অভিযোগের অবতারণা করছি। এবং ইতিমধ্যেই ঢাকা বিভাগের সিভিল সার্জন ঘোষণা দিয়েছেন যে গণমাধ্যমকে সরাসরি আর কোনো তথ্য দেয়া যাবে না, কোভিড-19 সংক্রান্ত আর কোনো তথ্য দেয়া যাবে না। সব তথ্য তার কাছে যাবে, যদি কোনো তথ্যের যোগাযোগ হয় তিনি প্রকাশ করবেন। এটা তো আসলে বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ গণমাধ্যমের থেকে তথ্য লুকানোর একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। তো যেহেতু গণমাধ্যমকে তথ্য দিতে চাচ্ছেন না, এবং যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অর্থাৎ আকুল আবেদন জানিয়েছেন, জনগণের অর্থ খরচ করে আকুল আবেদন জানিয়েছেন, আমরা দেখছি সেই আকুল আবেদনে যে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে সেই সমস্ত তথ্যের মধ্যে অনেক অসঙ্গতি আছে। সবচেয়ে বড় কথা, আমাদের কাছে দৃশ্যমানভাবে যে তথ্যগুলো আছে প্রকাশ্য, সেই তথ্যগুলোর সঙ্গে তারা যে তথ্য এখন দিচ্ছে সেগুলো মিলছে না। অর্থাৎ জনগণের অর্থে অসত্য বিজ্ঞাপন বা অসত্য তথ্য তারা প্রচার করছেন বলে আমরা অভিযোগ করছি। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বলছি, আমরা যে অভিযোগগুলো করছি আপনারা প্রমাণ করেন যে আপনাদের এই অভিযোগগুলো, আমরা যে অভিযোগগুলো করছি সেই অভিযোগগুলো অসত্য। সব কয়টি বিষয় নিয়ে কথা বলবো না। প্রথমেই আসি করোনার টিকা প্রসঙ্গে। করোনার টিকা প্রসঙ্গে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে বিজ্ঞাপনটি দিয়েছে, আকুল আবেদন জানিয়েছে, সেখানে একটি সংখ্যা উল্লেখ করেছে। সেই সংখ্যায় তারা বলেছে তারা টিকা কিনেছে, অর্থাৎ বাংলাদেশ এখন পর্যন্ত টিকা কিনেছে 1,01,50,000 ডোজ। 1,01,50,000 ডোজ টিকা তারা কিনেছে বলে আকুল আবেদনের বিজ্ঞাপনে প্রকাশ করেছে। আর আমাদের কাছে যে তথ্য আছে টিকা কেনার বাংলাদেশের, সেই হিসেবটি আপনাদেরও হয়তো জানা আছে, আরেকবার একটু উল্লেখ করছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন গণমাধ্যমে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কোভিশিল্ডের টিকা অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ যে টিকাটি কিনেছে, সেই টিকার বাংলাদেশ কিনেছে এখন পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের হাতে পৌঁছেছে এরকম টিকার সংখ্যা 70 লাখ ডোজ। এর বাইরে বাংলাদেশ এই 70 লাখ ডোজ টাকা দিয়ে কিনেছে, এবং এর বাইরে বাংলাদেশ কয়েক ধাপে উপহার হিসেবে পেয়েছে 33 লক্ষ ডোজ। 70 লক্ষ ডোজ কেনা, 33 লক্ষ ডোজ উপহার। এর বাইরে বাংলাদেশ গ্যাভি থেকে, গ্যাভি আমরা জানি যে উন্নত দেশগুলোর একটি কনসোর্টিয়াম আছে, সেখানে উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে টিকা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে যে 100 মিলিয়ন টিকা তারা সরবরাহ করবে, এবং সেইখানে ধনী দেশগুলো টিকা সরবরাহ করছে। সেখান থেকে বাংলাদেশ সহ পৃথিবীর আরও মধ্যমায়ের দেশ বা উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশ তারা সেখান থেকে টিকা সংগ্রহ করছে, তাদেরকে টিকা দেয়া হচ্ছে। এই টিকার পরিমাণ বাংলাদেশ গ্যাভি থেকে যে টিকা পেয়েছে এখন পর্যন্ত, কোভ্যাক্সের আন্ডারে যে টিকা পেয়েছে, সেই টিকার পরিমাণ হচ্ছে, মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ 25 লাখ ডোজ, এবং ফাইজারের টিকা পেয়েছে 1,06,000 ডোজ। এই টিকার দামের প্রসঙ্গে পরে আসছি, আমি শুধু আগে সূত্রগুলো উল্লেখ করি। এর বাইরে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের টিকা কিনেছে 20 লাখ ডোজ। বাংলাদেশ কিনেছে 20 লাখ ডোজ, আর দুইবারে বাংলাদেশ উপহার পেয়েছে চীনের কাছ থেকে, একবার 5 লক্ষ ডোজ, একবার 6 লক্ষ ডোজ, 11 লক্ষ ডোজ। এই সবগুলো টিকার উপহার এবং বাংলাদেশের কেনা টিকা, এই দুটি সবগুলো যদি একসঙ্গে করা হয়, তাহলে বাংলাদেশের টিকার পরিমাণ এখন পর্যন্ত এসেছে 1,60,00,000 ডোজ মতো।
একটু এদিক সেদিক 1,60,00,000 ডোজ মতো টিকা এসেছে। এই টিকার এবার আসেন দামের প্রসঙ্গে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে 1,50,00,000 ডোজ টিকা তারা কিনেছে। সেই টিকার প্রতি ডোজের দাম তারা উল্লেখ করেছে 3,000 টাকা। 3,000 টাকা যদি হয়, $1 সমান যদি 85 টাকা হিসেব করা হয়, তাহলে 3,000 টাকাতে প্রায় 35 থেকে 36 বা $37 পরে প্রতি ডোজের দাম। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি ডোজ টিকা $35-36 দামে বাংলাদেশ পৃথিবীর কোন দেশ থেকে কিনলো, কি টিকা কিনলো? আমাদের কাছে যে তথ্য আছে তো সরকারের দেয়া তথ্যই। প্রথমত কোভিশিল্ড থেকে বাংলাদেশ টিকা কিনেছে $5 ডোজ, $5 ডোজ, প্রতি ডোজের দাম $5। বেক্সিমকো পেয়েছে এখান থেকে $1 প্রতি ডোজে, $1, আর বাংলা সেরাম ইনস্টিটিউটকে দেয়া হয়েছে $4। এটাই আমরা জানতাম, অর্থাৎ বেক্সিমকো বা অন্যদের হিসাব বাদ দিয়ে আমরা $5 হিসাব করি। যদি $5 হয়, $5 হলে প্রতি ডোজের দাম পড়ে বাংলাদেশি টাকার 85 টাকা করে যদি ডলার ধরা হয়, তাহলে 425 টাকা প্রতি ডোজের দাম। এখন 425 টাকা যদি প্রতি ডোজের দাম, তাহলে 70 লক্ষ ডোজ কেনা হয়েছে, প্রতি ডোজের দাম হয় 425 টাকা। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় পত্রিকায় আকুল আবেদন জানিয়ে ঘোষণা দিচ্ছে যে তারা প্রতি ডোজ কিনেছে 3,000 টাকায়, অর্থাৎ প্রায় $35-36 মূল্যে। কোথায় $5 আর কোথায় $35 বা $36, $30 পার্থক্য প্রতি ডোজে। এই $30 হিসেবটা কি, এটা কোথায় খরচ হলো? সেরাম থেকে যে টিকা কেনা হয়েছে সেই টিকা বেক্সিমকো ইন্ডিয়া থেকে বাংলাদেশ সরকারের ডিপো পর্যন্ত পৌঁছে দেয়া পর্যন্ত দাম $5। সুতরাং এখানে পরিবহনের কোনো খরচ নেই। তাহলে সেরামের টিকার সঙ্গে আমরা যে তথ্য জানি $5, এতদিন ধরে সরকার যা বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলেছে, আর এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যে হিসেব দিচ্ছে $5 জায়গায় $35 বা $36, পার্থক্য হচ্ছে $30 বা $31। এই $30 বা $31 পার্থক্যের ব্যাপারটা কি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সেটা আমাদের জানার আগ্রহ। তারা যে আকুল আবেদন দিয়ে বিজ্ঞাপন দিল পত্রিকায়, তাহলে এই টাকা, এই হিসেবটা আসলে কি রকম? এটা গেল সেরামের টিকার। এর বাইরে কোভ্যাক্সের টিকা, যেটা গ্যাভি থেকে অর্থাৎ উন্নত দেশগুলোর যে বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলোকে টিকা দিবে, সেই টিকার, সেখানে টিকার পরিমাণ বলেছি মডার্না থেকে 25 লাখ ডোজ এবং ফাইজারের, মডার্নার 25 লাখ ডোজ, ফাইজারের 1,06,000 ডোজ। তার মানে হচ্ছে 26,06,000 ডোজ টিকা পেয়েছে সেখান থেকে। এই টিকার দাম কত? এই টিকার দাম আমাদের কাছে যে তথ্য আছে এবং আমরা এখন পর্যন্ত যা জানি, এই টিকাটি পরিবহন সহ অন্যান্য খরচ মিলিয়ে এটি হচ্ছে অত্যন্ত সাবসিডাইজ একটি টিকা। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে এই টিকাটি বাংলাদেশ পেয়েছে, বা সারা পৃথিবীর দরিদ্র যে সমস্ত দেশ পাবে সেটা অনেক কম টাকায় পাবে। আমরা বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত তথ্য আমরা যতটা পেয়েছি, তাতে এই টিকার প্রতি ডোজের দাম আনা নেয়া সহ খরচ $2 থেকে $3 বেশি নয় প্রতি ডোজের। এটা আবারও বলছি, এটি সাবসিডাইজ টিকা। ধনী দেশগুলো সাবসিডি দিচ্ছে, ভর্তুকি দিয়ে বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলোকে টিকা দিচ্ছে। সেই টিকার 26,06,000 ডোজ টিকা, মডার্নার 25 লাখ ডোজ, ফাইজারের 1,06,000 ডোজ। এই টিকাগুলোর দাম আমরা সরকারের থেকে প্রকাশ করা হয়নি, আমরা চাই প্রকাশ করা হোক, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে $2 নয়, $2 ধরলাম, $2 থেকে $3 মধ্যে কোনো এটার দাম। কেউ কেউ আরও কম বলছেন, কিন্তু আমি সেটা কম বলছি না, সর্বোচ্চটাই বলছি। তো সেটার দাম যদি ধরে নিলাম $3, সর্বোচ্চটাই ধরলাম, $3 85 টাকা করে যদি হিসাব করেন আপনি, তাহলে কত হয়? $250 টাকার মতো হবে। তো সেখানে $3 হিসেব, আর যদি 3,000 টাকা মানে হচ্ছে $35 বা $36 হিসেব, তাহলে এই জায়গাটিতে 26,06,000 ডোজ টিকার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হিসেব আর আমরা যে তথ্য পাচ্ছি, সেই তথ্যে প্রায় $33 পার্থক্য, $33 পার্থক্য প্রতি ডোজে। এটা গেল মডার্না এবং ফাইজারের টিকার ক্ষেত্রে। চীনের টিকা, এবার আসেন চীনের টিকা। চীনের টিকা তুলনামূলকভাবে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনেছি, সিনোফার্মা থেকে বেশি দাম দিয়ে কিনেছি। সেটা কত? সরকার ঘোষিত তথ্য অনুযায়ী প্রতি ডোজের দাম $10। সরকার ঘোষিত তথ্য অনুযায়ী প্রতি ডোজের দাম $10। এটা সরকারের থেকেই প্রকাশ করা হয়েছে, এবং মূল্য প্রকাশ করা হয়েছে বলে সরকার বিপদে পড়েছে বলে প্রথম পর্যায়ে সরকার জানিয়েছিল, এবং এই হচ্ছে আমাদের কাছে তথ্য। তাতে $10 যদি হয় এক ডোজ টিকার দাম,
তাহলে $10 মানে 850 টাকা। আর সরকার বলছে তারা কিনছে গড়ে 3000 টাকা প্রতি ডোজ। তাহলে $10 আর এখানে সরকার বলছে $35-36, অর্থাৎ চীনের টিকা অনেক বেশি দাম দিয়ে কেনা হয়েছে। সেখানেও স্বাস্থ্য মন্ত্রণালয় যে $35 বা $36 অর্থাৎ প্রতি ডোজ 3000 টাকার কথা বলছে, আর এখানে প্রতি ডোজ $10, তাহলেও এখানে পার্থক্য প্রায় $25, প্রতি ডোজে $25। বাংলাদেশ বিমান পাঠিয়ে, উড়োজাহাজ পাঠিয়ে চীনের থেকে টিকা বাংলাদেশে নিয়ে এসেছে। ধরে নিচ্ছি যে উড়োজাহাজ পাঠানো এবং আনার একটি খরচ আছে, এবং সেই খরচ কত? প্রতি ডোজে কত? $1, $2, $4, $5, $10। $10ও যদি ধরি প্রতি ডোজে, তবুও 3000 টাকা হয় না, বা $35 বা $36 হয় না। টিকার দাম $10, আনার খরচ হয়তো সর্বোচ্চ $5, ধরলাম $10, তবুও দাম হয় $25, $35 বা $36 হয় না, যদিও এটা $10 বা $15 হওয়ার কোনো কারণ নাই। তো এই হচ্ছে টিকার হিসেব। অর্থাৎ টিকার হিসেবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আকুল আবেদন জানিয়ে যে তথ্য প্রকাশ করছে, সেই তথ্যে গুরুতর অনিয়মের অভিযোগের ইঙ্গিত পাওয়া যায়। আমরা বলছি না অভিযোগ আছে, কিন্তু অভিযোগের ইঙ্গিত পাওয়া যায়। এখন এই তথ্যগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু জনগণের অর্থ খরচ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে জানালো, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় কি আরেকটি আকুল আবেদন জানিয়ে অথবা আরেকটি সংবাদ সম্মেলন করে এই তথ্যগুলো পরিষ্কার করবেন যে আমরা যে প্রশ্নগুলো তুলছি, কোনো টিকায় $30 পার্থক্য প্রতি ডোজে, কোনো টিকায় $33 পার্থক্য প্রতি ডোজে, কোনো টিকায় $15-20 পার্থক্য প্রতি ডোজে। এই যে পার্থক্য, এটা তো একটা গুরুতর অনিয়মের ইঙ্গিত বহন করে। তো এই ইঙ্গিতটি বিষয়ে কি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিষ্কার করবেন? আমরা প্রশ্নটি রাখছি। আরও কিছু প্রসঙ্গে মন্ত্রণালয় আরেকটি হিসাব দিয়েছে যে তারা বলতে চেয়েছে 1 লক্ষ করোনা রোগীর হাসপাতালে রেখে চিকিৎসা দিয়েছে। সম্ভবত তারা সরকারি হাসপাতালে রেখে যে চিকিৎসা দিয়েছে সেটির কথা বলেছেন। প্রতিদিন একজন করোনা রোগীর পেছনে তারা খরচ দেখিয়েছে 20,000 টাকা। সেই হিসেবে একজন রোগী গড়ে 10 দিন করে হাসপাতালে থেকেছেন, এবং একজনের পেছনে 2 লক্ষ টাকা করে খরচ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে। কিন্তু করোনা চিকিৎসার সরকারি হাসপাতালের যে খরচ, সেই হিসেবে কাউকে যদি আইসিইউতে রাখা না হয়, তাহলে কোনো অবস্থাতেই প্রতিদিন একজন রোগীর পেছনে 20,000 টাকা খরচ কোনো বিবেচনাতেই পড়ে না। সুতরাং এইখানে যে তারা সব মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার একটা খরচের হিসাব দেখিয়েছে, সেই 2000 কোটি টাকার খরচের হিসাব নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। তাদের উচিত এটি আরও পরিষ্কার করে ব্যাখ্যা দেয়া যে 1 লক্ষ রোগীর চিকিৎসা করার জন্য তারা যে 2000 কোটি টাকা খরচ করলো, এটা আদৌ খরচ করলো নাকি কাগজ কলমে দেখানো হলো খরচ করার কথা, এই জিনিসটি তাদের পরিষ্কার করা উচিত। কেন এই প্রশ্ন তুলছি, পরের অংশে আসবো, শেষ অংশে এই বিষয় নিয়ে কথা বলবো। আরেকটি কথা তারা বলেছে যে কোথাও অক্সিজেন সংকট নেই, অক্সিজেনের কারণে মানুষ মারা যাচ্ছে না। আমরা জানি যে অক্সিজেন অবস্থার উন্নতি হয়েছে অনেক হাসপাতালে, একথা সত্যি, কিন্তু একই সঙ্গে সত্যি বাংলাদেশের আরও বহু হাসপাতালে, বহু জায়গাতে অক্সিজেনের সংকট আছে, এবং অক্সিজেন সংকটে মানুষ মারা গেছে। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে, সুনির্দিষ্ট করে সংবাদ প্রকাশিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সুনির্দিষ্ট করে অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে, করোনা রোগী মারা গেছে, এই সংবাদ প্রকাশিত হচ্ছে, এই জায়গাতে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য থাকে যে কোথাও অক্সিজেন সংকট নেই, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় যে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে তাদের কাছে সুনির্দিষ্ট করে তথ্য চাইতে পারে। কিন্তু গড়ে যদি বলে দেয় যে কোথাও অক্সিজেন সংকট নেই এবং গণমাধ্যমের চিত্র দুটির সঙ্গে মেলে না, মানুষ বিশ্বাস করবে কোনটা? নিঃসন্দেহে মানুষ গণমাধ্যমের সংবাদ বিশ্বাস করবে। এর বাইরেও মানুষ কি বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে যারা আক্রান্ত হচ্ছেন এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে যাচ্ছেন কিন্তু অক্সিজেন পাচ্ছেন না। একজন মাকে নিয়ে তার সন্তান ঢাকার 5টি হাসপাতাল ঘুরেছেন, হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে মুগদা হাসপাতাল পর্যন্ত। সেখানে পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই দেয়া যায়নি বলে সেই রোগীকে হাসপাতালে রাখা হয়নি। আমি জেলা শহরগুলোর কথা বাদ দিলাম, খোদ ঢাকা শহরের কথা বলছি। সেই সংবাদ গণমাধ্যমে ছাপা হয়েছে। মুগদা হাসপাতালের সামনে নেয়ার পরে অ্যাম্বুলেন্সে তার মা মারা গেছেন, এই সংবাদ আমরা সবাই জানি। তো এই যে একটি ঘটনা, স্বাস্থ্য মন্ত্রণালয় কিসের ভিত্তিতে বলছে যে অক্সিজেনের কোনো সংকট বাংলাদেশের কোথাও নেই?
সত্য যদি আমি প্রকাশ না করি, সত্য যদি আমি প্রকাশ করতে না করি, নিষেধ করি, চাপা দেওয়ার চেষ্টা করি এবং জনগণের অর্থে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যদি বলি যে অক্সিজেন সংকট নেই, তাহলে কি সংকট মিটে যাবে? স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই প্রশ্নের জবাব দিতে হবে, নিজেদের জবাবটা পেতে। মন্ত্রণালয়ের বিরুদ্ধে তো শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এখন আজকে এসে তারা বলছে, পত্রিকায় আকুল আবেদন দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আগের যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলো যে অসত্য তারা সেটা বলছে না, কিন্তু তারা বলছে এগুলো পুরনো অভিযোগ, অর্থাৎ পুরনো হয়ে গেছে, এগুলো বাদ, এখন নতুন করে শুরু করতে হবে। সরকারি প্রতিষ্ঠান যখন যারা পরিচালনা করছেন, আজকে যারা পরিচালনা করছেন, কালকে সেই ধারাবাহিকতায় আরেকজন এসে পরিচালনা করবেন। তিনি আগে যিনি ছিলেন তিনিও সরকারের কর্মচারী, এখন যারা আছেন তারাও সরকারের কর্মচারী। সুতরাং আগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় বর্তমানের আছে, এবং বর্তমানে যে অনিয়ম বা দুর্নীতি হবে সেই দায় ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বহন করতে হবে। এখন যারা আছেন তারা যদি ভালো করে যান, তাহলে ভবিষ্যতে যারা আসবেন তারা সেই সুফল ভোগ করবেন। এখন তারা খারাপ করে গেলে ভবিষ্যতে যিনি আসবেন তাকেও এই এই খারাপের দায় বহন করতে হবে। এই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সুতরাং পুরনো অভিযোগ বলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই স্বাস্থ্য আর পুরনো অভিযোগ কখন থেকে? এই করোনাকালের অভিযোগের মধ্যেই ধরে, এই করোনাকালে আপনারা কি করেছেন? আপনারা করোনাকালের মধ্যে শাহিদ আবিষ্কার করেছেন, আপনারা সবাই মিলে বসেই তো শাহিদকে দায়িত্ব দিয়েছিলেন। সাবরিনা আবিষ্কার করেছেন, সবাই মিলেই তো তাকে দায়িত্ব দিয়েছিলেন। আপনারা অটোমোবাইল কোম্পানিকে দিয়ে করোনা মোকাবেলার মাস্ক সহ হাবিজাবি আরও অনেক জিনিস কেনার অনুমোদন দিয়েছেন। আপনারা ঠিকাদারের প্রতিষ্ঠানকে, মানে কনস্ট্রাকশন বিল্ডিং করে ঠিকাদার প্রতিষ্ঠানকে আপনারা কি বলে যে মাস্ক আনার দায়িত্ব দিয়েছেন। N95 মাস্কের নামে আপনারা নকল মাস্ক এনেছেন, এখন বলছেন সব কিছুই আমরা করছি। আপনারা পিপির নামে চীন থেকে রেইনকোট এনে সরবরাহ করেছেন ডাক্তারদেরকে। তো এই যে অন্যায় অনিয়ম যেগুলো প্রকাশিত হয়েছে, তো সেই প্রকাশিত অন্যায় অনিয়মগুলোতে এই গত 1.5-2 বছরের, তাহলে এখানে আপনারা কিসের ভিত্তিতে বলছেন যে পুরনো অভিযোগ আসেন আমরা নতুন করে শুরু করি, শূন্য থেকে শুরু করি? কেন শূন্য থেকে শুরু করতে হবে? 97টি আর্টিফিশিয়াল ল্যাব স্থাপন করেছেন, এইখানে একটা বিশাল অঙ্কের টাকা খরচ দেখিয়েছেন। তো সেই পরিমাণ টাকাই আসলে খরচ হয়েছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর তো জবাব দিতে হবে। আপনারা যে আকুল আবেদন জানিয়েছেন সবগুলো জায়গাতে যাচ্ছি না, আপনাদের আকুল আবেদনের আরেকটি জায়গায়, টিকার জায়গাতে বলি, সাংবাদিক রোজিনা ইসলামকে যখন আপনারা নিপীড়ন করলেন, নিপীড়ন করার সময় দায় চাপালেন রোজিনা ইসলামের উপরে যে তিনি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করলে বিশাল বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু তা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রোজিনা ইসলামের বিরুদ্ধে এই কুৎসা রটিয়েছেন, তাকে চোর বলেছেন। কিন্তু তার কয়েকদিন পরেই পররাষ্ট্রমন্ত্রী যে আপনাদের বিষয়ে পরিষ্কার করলেন, চীনা ভাষা এবং ইংরেজি ভাষার পার্থক্য আপনারা বুঝেন নাই। ইংরেজি ভাষার অঙ্কে স্বাক্ষর করার কথা আপনারা স্বাক্ষর করেছেন চীনের ভাষার অংশে। এই যে চীনের ভাষা না বুঝলেন, না বুঝে স্বাক্ষর করলেন, এর জন্য যে টিকা পেতে দেরি হলো পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। তো এই দায় কার? এই দায় কি আপনাদের না? এই দায় কি আপনারা আকুল আবেদনের মধ্যে প্রকাশ করেছেন? এই দায় কি আপনারা আকুল আবেদনের মধ্যে প্রকাশ করেছেন যে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নিপীড়ন করে, নির্যাতন করে আপনারা ভুল করেছিলেন? আপনাদের এই আকুল আবেদনের আরেকটি অত্যন্ত আপত্তিকর অংশ, সেটি হচ্ছে আপনারা বলছেন এই করোনাকালে আপনারা প্রায় 8,000 কোটি টাকার সেবা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন, শুনবেন যে তারা সেবা দিয়েছেন 8,000 কোটি টাকার করোনা চিকিৎসার। এই 8,000 কোটি টাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আকুল আবেদন দেখলে মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্ভবত নিজেদের অর্থ, অর্থাৎ নিজস্ব অর্থ থেকে এই 8,000 কোটি টাকা খরচ করে মানুষকে সেবা দিয়েছেন। এই 8,000 কোটি টাকা মানে কি? এই 8,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণের নামে বিদেশ থেকে যে ঋণ করে আনা হয়েছে সেই ঋণের টাকা। তো আবারও কোনো দেশ বাংলাদেশকে অনুদান দিয়েছে, অল্প কিন্তু অনুদান দিয়েছে এই কোভিড-19 কালে। তার মানে সব টাকাই সরকারের টাকা, সব টাকাই সরকারের টাকা, মানে জনগণের টাকা। সেই জনগণের টাকায় আপনারা সেবা দিয়েছেন। আপনারা বলছেন 8,000 কোটি টাকার সেবা দিয়েছেন। 8,000 কোটি টাকার সেবাটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে আপনারা কোন পর্যায়ের সেবা দিয়েছেন, আপনারা কতটা সেবা দিতে পেরেছেন। আপনারা এখন পর্যন্ত, টাকার প্রসঙ্গে আসি, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকার সংকটে কোনো কাজ করা যাচ্ছে না এমন অভিযোগ কখনো কোনো সময় ছিল না।
টাকা পর্যাপ্ত ছিল। অভিযোগটা কি ছিল? সেই টাকার সদ্ব্যবহার নিয়ে অভিযোগ ছিল। কেনাকাটায় ভয়াবহ রকমের অন্যায় অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। সেগুলোকে আপনারা পূরণ বলে এখন ৮,০০০ কোটি টাকার হিসেব নিয়ে এসেছেন। ৮,০০০ কোটি কেন? আপনারা যদি এইখানে ১০০ কোটি টাকাও খরচ, ৮,০০০ কেন, এখানে আপনারা যদি ৫০,০০০ কোটি টাকাও খরচ করেন সেটাও আপত্তির জায়গা নাও, সেটাও ভালো জায়গা, জনগণের টাকা জনগণের জন্য খরচ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ৮,০০০ কোটি টাকার এই হিসেব যখন বলছেন তখন আপনারা এমনভাবে তথ্যগুলো প্রকাশ করছেন যে এগুলো সম্ভবত আপনাদের নিজস্ব টাকা, নিজস্ব তহবিলের টাকা, মন্ত্রী সচিব বা কর্মকর্তাদের নিজস্ব তহবিলের টাকা। বিষয়টি তো তা নয়। বিষয়টি জনগণের টাকা জনগণের জন্য খরচ করা হয়েছে। আপনারা খরচ না করে অন্যায় বা অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন বা দুর্নীতি সংগঠিত হয়েছে, সেই অভিযোগ গণমাধ্যমের, সেই অভিযোগ এমপিদের, সেই অভিযোগ বাংলাদেশের মানুষের। এখন এই জায়গাটিতে আপনারা বলছেন যদি প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যে টিকা কিনেছিলাম সেই টিকা যদি এসে পৌঁছতো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো, নিঃসন্দেহে অন্যরকম হতো। আপনারা একটি কোম্পানির সাথেই টিকা নিয়ে চুক্তি করে খুশি থেকেছেন, আপনারা একাধিক জায়গাতে যাননি। তো এই যে একাধিক জায়গাতে যাননি, এই দায় তো আপনাদের, এই দুর্বলতা তো আপনাদের। যাই হোক, আরও অনেকগুলো প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো না। যে জায়গাটি নিয়ে আবারও পুরনো কথা বা যেগুলো আগে বলেছি সেগুলো বলি। টিকার দাম নিয়ে আপনাদের যে বক্তব্য, আকুল আবেদনের যে বক্তব্য, সেটা অত্যন্ত অসঙ্গতিপূর্ণ। বিষয়টি পরিষ্কার করবেন, কত টাকা কিনেছেন। আচ্ছা, এখানে আরেকটি কথা না বললেই নয়, যে এখানে আরেকটি কথা না বললেই নয় টিকার হিসেবে। তারা বলেছে 1,50,000 1,50,000 ডোজ টিকা কিনেছে। কিন্তু আমাদের হিসেব বলছে যে তাদের কাছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আদৌ তারা কত টিকা কিনেছে তার সঠিক কোনো হিসেব আছে কিনা। আমাদের হিসেব কিন্তু বলছে 1,16,00,000 ডোজের উপরে বাংলাদেশ টিকা কিনেছে। বাংলাদেশ টিকা কিনেছে, আবারও বলি, দেখেন 70 লক্ষ ডোজ কিনেছে সেরাম থেকে, মডার্না আর ফাইজার মিলিয়ে 26,06,000 ডোজ। তার মানে হচ্ছে 70 লক্ষ ডোজের সঙ্গে যদি আপনি 26 লক্ষ ডোজ যোগ করেন তাহলে কত হয়? প্রায় 96,000 ডোজ। আর এর বাইরে চীন থেকে কিনেছে 20 লাখ ডোজ। তার মানে বাংলাদেশ কিনেছে 1,16,00,000 ডোজের মতো। আমার এই লাখ আর কোটির হিসাব যদি মাঝখানে গোলমাল হয়ে গিয়ে থাকে তাহলে নিজ দায়িত্বে একটু সংশোধন করে দিবেন। তার মানে বাংলাদেশ টিকা কিনেছে 1,16,06,000 ডোজ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তারা কিনেছে 1,01,50,000 ডোজ। এই যে পার্থক্য, তার মানে কি তাদের কাছে সঠিক হিসাব নাই, নাকি আমরা ভুল বলছি? আপনারা পরিষ্কার করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সঠিক হিসাব কোনটার থাকে কোনটার থাকে না সেটা অবশ্য আমরা জানি না। কোন ডাক্তারের কাজ চিকিৎসা দেয়া আর কোন ডাক্তারের কাজ মানে শ্রেণীকক্ষে শিক্ষাদান করা, এই হিসাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার মারা যাচ্ছেন সেই হিসেব স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নেই, তারা বদলি করছেন মৃত ডাক্তারকে। কোন ডাক্তার অবসর নিচ্ছেন সেই হিসেব স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই, তারা অবসরপ্রাপ্ত ডাক্তারকেও বদলি করছেন। এই যে কয়েকদিন আগে দেখা গেল অত্যন্ত কি বলবো একটা তুগলকি সিদ্ধান্ত যে প্রায় 1250 ডাক্তারকে বদলি করা হলো। কেন বদলি করা হলো, কী কারণে বদলি করা হলো, বদলি করলে জটিলতা বাড়বে না কমবে সেই বিষয়ে কোনো গবেষণা নেই, কিন্তু তারা বদলি করে দিলেন। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেটা বলছিলাম অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার জায়গাতে কোনো সন্দেহ নাই যে চূড়ান্ত রকমের অব্যবস্থাপনা, এবং অব্যবস্থাপনার রোল মডেল স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্নীতি, অনিয়ম, 1 টাকার জিনিস 3 টাকায় কেনা, এই অভিযোগটি প্রমাণিত। এখন তারা বলছেন এটি পুরনো, ধরে নিলাম পুরনো, তাহলে এখনকার সময় আসেন এই যে এতক্ষণ ধরে যে হিসেবটি করলাম, এতক্ষণ ধরে যে তথ্য বললাম, এই বিষয়গুলো পরিষ্কার করেন, করোনাকালের প্রকৃত হিসেব পরিষ্কার করেন, একটা প্রপার অডিট করান, করে পরিষ্কার করে বলেন যে এই সময় কোনো দুর্নীতি সংগঠিত হয়নি, এই সময় আমরা অনেক কিছু করেছি। 8,000 কোটি টাকা খালি খরচ করলেই তো হবে না, কোথায় খরচ করলেন, কিভাবে খরচ করলেন, সেই হিসেবটি স্বচ্ছতার সঙ্গে জনমানুষের জানতে হবে। এই যে সিভিল সার্জন, ঢাকা বিভাগের সিভিল সার্জন যে ঘোষণা দিচ্ছেন তথ্য প্রকাশ করা যাবে না, গণমাধ্যমকে তথ্য দেয়া যাবে না, এটা কিসের ইঙ্গিত বহন করে? এটা অন্যায়, অনিয়ম, অব্যবস্থাপনার ইঙ্গিত বহন করে। সুতরাং আমরা যে বলছি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অব্যবস্থাপনা এবং দুর্নীতির রোল মডেল। অব্যবস্থাপনাটা প্রমাণিত, দুর্নীতিও অনেক ক্ষেত্রে প্রমাণিত। তো এখনকার দুর্নীতি যেহেতু আপনারা স্বীকার করছেন না, আপনারা বলছেন ওগুলো পুরনো, এখন আর কিছু ঘটছে না,
এখনও যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো পরিষ্কার করেন, তাহলে হয়তো আমরা আপনাদেরকে দুর্নীতির রোল মডেল বলবো না। যতক্ষণ পর্যন্ত আপনারা পরিষ্কার করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি মানুষের মুখ বন্ধ রাখতে পারবেন না। তথ্য গোপন রাখতে পারবেন, রাখার চেষ্টা করতে পারবেন, কিন্তু মানুষের মুখ কি বন্ধ রাখতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আপনারা ভেবে দেখবেন বিষয়টি।